নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটা গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্কেটেলসে আজকে তোমরা শুনবে সুকান্ত দাসের কলমে একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, মনিয়ার ডাকে যেও না। আজকের গল্পটা এখন তোমরা এই মুহূর্তে কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। গল্পের ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর পাশে থাকা হাইপ অপশানে গিয়ে একটা হাইপ দিতেও কিন্তু ভুলো না। আর আমার চ্যানেল স্কেটেলসকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করো। এবার চলে আসি শাউট আউট পর্বে। তোমরা স্কেটেলসের এর আগের গল্পে যে কমেন্টগুলো করেছিলে তার মধ্যে থেকে কয়েকটা কমেন্ট আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। শর্মিষ্ঠা রায় লিখছে, আমি তোমার সব গল্প শুনি, তোমাকে আমার খুবই ভালো লাগে, তোমার ভয়েসটাও খুব সুন্দর। আমি বাটানগরে থাকি, পরের গল্পতে দাদা আমার নামটা নিও। চন্দন মান্না লিখছে, দাদা আমি মুম্বাই থেকে বলছি, তোমার গল্প অনেক ভালো লাগে, আমার কমেন্টটা একবার পড়লে খুবই ভালো লাগতো। মিরাজ উদ্দিন মণ্ডল লিখছে, গ্রাম বাংলার মর্মান্তিক আরও ভূতের গল্প শুনতে চাই, আমি শুনছি কেরালা থেকে, দাদা তোমাদের গল্প সত্যি অনেক ভালো লাগে, আরও কিন্তু হাড়হিম করা ভূতের গল্প চাই। ইমরান নাজির লিখছে, দাদা আমি হায়দ্রাবাদ থেকে শুনছি, আমার নাম ইমরান নাজির, আপনাদের সমস্ত গল্প শুনি, আমার খুব ভালো লাগে আপনার গল্প শুনতে, জানি আপনি কমেন্ট পড়বেন না, তাও আশা করছি আমার নামটা নেবেন। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট পড়তে পারলাম না, সেটা করলে ইন্ট্রোটা গল্পের অনেকটা বড় হয়ে যেত। তো যাই হোক, আজকের গল্পের শেষে কিন্তু তোমাদের জন্য একটা কুইজের প্রশ্ন থাকছে, তাই তোমরা কিন্তু মন দিয়ে গল্পটা শোনো। আর স্কেটেলসের এর আগের গল্পের কুইজে তোমাদের মধ্যে যারা যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো আমি আজকের গল্পের শেষে বলবো। শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, সুকান্ত দাসের কলমে মনিয়ার ডাকে যেও না। চারপাশটা অন্ধকারে ছেয়ে রয়েছে। একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ছুটে এসে মাটির ঘরের জানালাটার কাছে যেন প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। ঘরের কোণে টিমটিমে হয়ে জ্বলছে একটা হ্যারিকেন। সেই হ্যারিকেনের আলোয় ঘরের ভেতরটা ভালোভাবে দেখা যায় না, যেন মনে হয় আলোটা না থাকলেই বোধহয় অন্ধকারটা একটু কম হতো। ঘরের বিছানার উপর একটি মেয়ে মানুষ শুয়ে রয়েছে। দেখেই বোঝা যায় গভীর ঘুম সে এখনো আচ্ছন্ন হয়ে পড়েনি। মাঝে মাঝে নড়াচড়া করছে, মুখ থেকে একটা ঘুম জড়ানো কথা মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসছে। দূরে বাইরে হাওয়ার শব্দ ছাড়া রাত জাগা পেঁচার ডাকও শোনা যাচ্ছে। ঠিক তখনই চারপাশের নিস্তব্ধতাটুকু খান খান করে দিয়ে একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ শোনা গেল। গভীর রাতে ঘুম ভেঙে সেই মেয়েটা যেন ভয় পেয়ে কেঁদে চলেছে, আর তার সাথে ডেকে চলেছে মা মা বলে। যে মেয়ে মানুষটা ঘরের বিছানায় শুয়েছিল তার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। বিছানার উপর ধরফর করে উঠে বসে অন্ধকারের মধ্যে কান খাড়া করে শোনার চেষ্টা করল সে সেই কান্নার শব্দটা। তারপরে অতি স্বাভাবিকভাবে বিছানা থেকে নেমে মাটির ঘরের দরজাটা খুলে দাওয়ার ওপর দিয়ে এগিয়ে গেল পাশের ঘরের দিকে। সেখানে অন্ধকারে আরও একটা দরজা আছে, কিন্তু বাইরে আকাশের চাঁদের আলো থাকার জন্য দরজাটা ভালোভাবে দেখা যায় না। সেই দরজার দিক থেকেই শব্দটা ভেসে আসছে। বাইরের হাওয়ায় মেয়ে মানুষটার মাথার খোলা চুল মাঝে মাঝে তীর তীর করে ভেসে যাচ্ছে। মেয়ে মানুষটা অন্ধকারে এক পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো সেই বন্ধ দরজাটার সামনে। ঘরের মধ্যে থাকা বাচ্চা মেয়েটা যেন মেয়ে মানুষটার এসে দাঁড়ানোর শব্দটা শুনতে পেয়েছে, তাই এবার কান্না বন্ধ করে আদো গলায় বলে উঠল, মা, ও মা, আমার একা একা ঘুমোতে খুব ভয় করছে, আমার কাছে এসো না মা, তুমি এসো আমার কাছে।
হাওয়ার শব্দ ছাপিয়ে তার ডাক শোনা গেল। মেয়ে মানুষটা আর অপেক্ষা করতে পারল না। ত্রস্ত হাতে ঘরের দরজাটা একটা ধাক্কা দিয়ে খুলতে অন্ধকারে ভেতরে প্রথমে কিছুই দেখা গেল না। এই ঘরের কোণে একটা হ্যারিকেন মিটমিট করে জ্বলছে। মেয়ে মানুষটা প্রথমে এগিয়ে গেল সেই হ্যারিকেনের দিকে। তারপর হ্যারিকেনের আলোটা সামান্য বাড়িয়ে দিয়ে ঘরের বিছানার দিকে তাকালো। বিছানার উপরে একটা বাচ্চা মেয়ে উঠে বসে রয়েছে। স্পষ্টভাবে দেখা না গেলেও বোঝা যায় মেয়েটার বয়স 12-13 বছরের বেশি হবে না। মেয়েটা এবার অন্ধকারের মধ্যেই মেয়ে মানুষটার দিকে তাকিয়ে আবার বলল, আমার কাছে আসো না মা, আমার কাছে আসো। অন্ধকারে আমার খুব ভয় করছে, তুমি তো জানো। মেয়ে মানুষটার মুখে তখনও কোনো কথা নেই। নিঃস্বভাবে এক পা এগিয়ে গেল বিছানার উপরে বসে থাকা সেই বাচ্চা মেয়েটার দিকে। তারপর বিছানার পাশে বসে একটা হাত রাখলো তার মাথার ওপরে। তারপর বলল, ভয় পাচ্ছিস কেন মা? এই তো দেখ, আমি চলে এসেছি। আর কোনো ভয় নেই মা, এবার শুয়ে পড়। বাচ্চা মেয়েটা তার কথায় বিছানার উপরে শুয়ে পড়ল। তারপর মেয়ে মানুষটার কোল ঘেঁষে তার মাথাটা রাখল। মেয়ে মানুষটা তার মাথার উপরে হাত বুলিয়ে দিতে দিতে একটা ঘুম পাড়ানি গান গাইতে লাগলো। ঘরের খোলা দরজা দিয়ে চাঁদের আলোটা কোনো একটা অদ্ভুত কারণে ঘরের ভেতরে প্রবেশ করতে পারেনি। দরজার বাইরে এসে থমকে দাঁড়িয়েছে যেন। এমন আলো অন্ধকার পরিস্থিতিতে ঘুম পাড়ানি গান কেমন যেন অদ্ভুত ঋণে ঋণে গলায় বাজতে লাগলো চারপাশে। বাচ্চা মেয়েটা একটু পরেই যেন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তবে ঘুমের মধ্যে বিড়বিড় করে বলতে লাগলো, অন্ধকারে আমার ভয় করে মা, তুমি ঘরের আলোটা জ্বেলে রাখো না, আলো জ্বেলে রাখো। মেয়ে মানুষটা কথার উত্তর না দিয়ে ঘুম পাড়ানি গান আর একটু জোরে জোরে গাইতে লাগলো। তারপর যখন নিশ্চিন্ত হলো যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে, তখন তার মাথাটা কোলের কাছ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিল। কাঁথার বালিশটা টেনে দিল তার মাথার নিচে। তারপর ঘরের এক কোণে গিয়ে হ্যারিকেনটার সামনে দাঁড়ালো। বাচ্চা মেয়েটা ততক্ষণে অঘরে ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেনের আলোটা সামান্য কমিয়ে দিতে গিয়ে ঘরটা কেমন যেন অন্ধকার হয়ে গেল আরও একবার। আশেপাশের কোনো কিছুই ভালোভাবে দেখা যায় না। তবে মাটির ঘরে যে খুব বেশি কিছু নেই সেটা মেয়ে মানুষটা জানে। তাই সেদিকে আর না তাকিয়ে ঘুম জড়ানো চোখে আস্তে আস্তে এগিয়ে গেল দরজার দিকে। দরজা দিয়ে বাইরে এসে আবার ঘুরে তাকালো বিছানার দিকে। মেয়েটা অঘরে ঘুমিয়ে রয়েছে। ঘরের মধ্যে কেমন একটা ঘুমের ছায়া নেমে এসেছে এর মধ্যে। মেয়ে মানুষটার মুখে একটা হাসি ফুটে উঠল। তারপর ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আবার শান্ত পায়ে আস্তে আস্তে এগিয়ে গেল নিজের ঘরের দরজার দিকে। মাটির ঘরের বেড়ার দরজা ঠেলে দিয়ে ভেতরে ঢুকল। দরজাটা কোনো রকমে ভেজিয়ে দিয়ে বিছানার কাছে এসে বিছানায় উঠতে যাবে, ঠিক তখনই যেন থমকে গেল মেয়ে মানুষটা। হঠাৎ করে একটা কথা মনে পড়ে যেতে তার বুকের ভেতরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গোটা শরীর কাঁপতে শুরু করল। সে তাড়াতাড়ি ঘরের পাশে রাখা হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিল। এবার গোটা ঘরটা দৃশ্যমান হয়ে এসেছে। ঘরের একপাশে বিছানা, বিছানার পাশে একটা ছোট্ট বেতের মোড়া চেয়ার, তার পাশে জলের কুঁজো। ঘরের মধ্যে টুকিটাকি জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, কিন্তু মেয়ে মানুষটার তখন সেদিকে নজর নেই। কেমন যেন ভয়ার্ত চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে রয়েছে সে। মনের মধ্যে তীব্র একটা ভয় যেন আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো গোটা শরীরে। একটু আগে ঘটে যাওয়া গোটা ঘটনাটা বিশ্বাস করতে
তার কেমন যেন কষ্ট হচ্ছিল। প্রবল ভয়ে তার নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। গোটা শরীর কাঁপতে কাঁপতে বিছানার একপাশটা চেপে ধরে সে মাটির উপরে বসে পড়ল। আর ঠিক তখনই মনে হলো তার বিছানার তলায় অন্ধকারে কেউ যেন একটা মুড়ি মেরে বসে তাকে দেখছে। ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে সে বিছানার ওপরে উঠে পড়ল। তারপর বিছানার একপাশে রাখা কাঁথাটা কোনো রকমে গায়ে জড়িয়ে বসে রইল। প্রবল ঠান্ডা লাগছে তার। আরও একটা কথা মনে পড়ে গেল, আর সাথে সাথেই তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। ঠান্ডা হাওয়া ছাড়া কোথাও কোনো শব্দ নেই। চারপাশটা হঠাৎ করেই যেন আরও বেশি নিঝুম হয়ে গেছে। বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে মেয়ে মানুষটা একটা কথা তীব্রভাবে মনে করতে লাগলো। এই গোটা বাড়িতে সে আর তার স্বামী ছাড়া অন্য কেউ যে থাকে না। আর তাদের মেয়ে তো দূরের কথা, তাদের নিজের কোনো সন্তানই এখনো হয়নি। তাহলে একটু আগে পাশের ঘরে কান্না শুনতে পেয়ে কাকে ঘুম পাড়িয়ে দিয়ে এলো সে? এই গভীর রাতে তার পাশের ঘরে ওভাবে কাঁদছিল কে? আর তার চেয়েও ভয়ের যে কথাটা তার মনে হয়েছিল সেটা হলো, এই বাড়িতে একটা বড় ঘর ছাড়া আর যে কোনো ঘরই নেই। তাহলে হঠাৎ করে এই রাতে অলৌকিক কোনো উপায়ে আরও একটা ঘর তৈরি হয়ে গেল কিভাবে? আর গোটা ব্যাপারটা সে এত সহজভাবে মেনে নিল কি করে? ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে যাওয়ার মতো শক্তিটুকু তার রইল না। আর ঠিক তখনই পাশের ঘর থেকে ভেসে এলো আবার সেই গলাটা। ও মা, মা, তোমায় বললাম না আলোটা নিভিয়ে দিও না, আমার অন্ধকার ভয় করে। আমার ছেলে, তুমি কোথায় গেলে মা? প্রবল আতঙ্কে কাঁপতে কাঁপতে কোনো রকমে বিছানা থেকে নেমে হ্যারিকেনটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত পৌঁছলো মেয়ে মানুষটা। তারপর ঘরের দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরে এসে ঢুকল। নিজের চোখে একটু আগে দেখা ঘটনাটাকে অবিশ্বাস করার মতো আরও একটা শক্ত প্রমাণ খুঁজতেই বোধহয় সে পা রাখল বাড়ির দাওয়ার উপরে। তারপর তাকালো একপাশে। অন্ধকারে একপাশে ঘন জঙ্গল মতো ছাড়া আর কিছুই নেই। কোথায় গেল সেই ঘর? তাহলে যেই মেয়েটা একটু আগে ডেকে উঠল সে কোথায়? আমার দুদিনের জন্য একটু বেরোতে হবে, বুঝতেই পারছো, নতুন কোম্পানি, তাই একটু কাজের চাপ রয়েছে আর কি। এই তোমার একা থাকতে কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। আর একা থাকলে তো আমি আমার কাজটা ভালোভাবে করতে পারবো। তুমি তো জানোই এই 2 মাস বাড়ি বদল আর তোমার চাকরির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে। তাড়াতাড়ি কাজে হাত না দিতে পারলে আমি শেষ করতে পারবো না। সজল একটু এগিয়ে আসে জয়িতার দিকে। তারপর জয়িতার কোমরের কাছটা একটা হাত দিয়ে টেনে ধরে কাছে এগিয়ে নিয়ে আসে। তারপর তার ঠিক ঠোঁটের সামনে মুখ রেখে বলে, সত্যি বলছি, এই যে তুমি এত সহজভাবে সবকিছু মানিয়ে নাও, গুছিয়ে নাও না, তার জন্যই আমি মন দিয়ে কাজটা করতে পারি। তোমার মতো কাউকে না পেলে যে কি হতো। থাক, অনেক হয়েছে, এখন বেরিয়ে পড়ো, না হলে আবার দেরি হয়ে যাবে। পরে বলবে আমার জন্য দেরি হয়েছে। চলো, খাবে চলো। এই তুমি না বড্ড আনরোম্যান্টিক, জানো তো, কখন যে কি বলতে হয় সেটা তুমি একেবারে জানো না। হ্যাঁ, তবে এত সুন্দর করে লেখো কি করে? জয়িতা হাসে, কথার উত্তর দেয় না। দুজনে মিলে এগিয়ে যায় খাবার ঘরের দিকে। তারপর একসময় খাওয়া দাওয়া শেষ করে সজল বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার জন্য। জয়িতা বেশ কিছুক্ষণ নতুন বাড়িটার সামনের ছোট্ট বাগানের কাছে ঘুরে বেড়ায়। বাগানের তার প্রচণ্ড শখ, আর এই বাড়িটার সামনে ছোট বাগানটা থাকার জন্যেই বাড়িটা তার বেশি পছন্দ হয়েছে। বাড়িটা শহরের একদম শেষের দিকে,
এদিকটায় বাড়ি ঘর খুব একটা নেই। কাছাকাছি কোনো বাড়ি খুঁজতে গেলে সেটা ওর জন্য প্রায় হেঁটে যেতে হবে মিনিট 2। এমন একটা বাড়ি আর এমন একটা নিরিবিলি জায়গায় জয়িতার বেশ পছন্দ। জয়িতা এই সময়ের একজন উঠতি লেখিকা। তার বেশ কিছু ভূতের উপন্যাস পাঠকের মন ছুঁয়েছে। তবে জয়িতা লেখালেখি করলেও খুব বেশি লেখে না। বছরে তার একটা বই বাঁধা থাকে, তাছাড়া টুকিটাকি সামান্য। বাগানে ঘোরা শেষ করে বারান্দার কাছে এসে বারান্দার একপাশে রাখা চেয়ারটায় বসে জয়িতা। তারপর কিছুক্ষণ তাকিয়ে আশপাশটা লক্ষ্য করতে থাকে। ছোট বাগান পেরিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার গেটের পরে একটা মাটির রাস্তা রয়েছে। এই জায়গাটাও পুরোপুরি শহর নয়, আবার পুরোপুরি গ্রামও নয়। সবকিছুই আছে এখানে। চাষের জমি যেমন রয়েছে তেমন একটা স্কুলও রয়েছে। শেষের দিকে একটা হাসপাতাল আছে। জয়িতার কিন্তু এই বাড়িটা বেশ পছন্দ হয়েছে। চেয়ারের উপর বেশ কিছুক্ষণ আনমনাভাবে বসে থেকে তারপর ভাবে, এখন তো শুধু শুধু বসে থেকে লাভ নেই। সজল ফিরবে সেই বিকেলে, তার আগে লেখাটা বরং আর একটু এগিয়ে রাখা যায়। যেমন ভাবা তেমন কাজ। এ বাড়িতে ঘর রয়েছে 2টো। পেছনের দিকে একটা ছোট্ট রান্নাঘর, তার পাশে পায়খানা, বাথরুম সবই আছে। গোটা বাড়িটার চারপাশে একটা পাঁচিল ঘেরা। তবে বাড়িটা বেশ পুরনো। এমন বাড়িতে কেমন একটা অদ্ভুত সোঁদা সোঁদা গন্ধ পাওয়া যায়। মাঝে মাঝে একচালা বাড়িটার উপরের ছাদের কাছে একটা ছোট্ট চিলে কোঠার ঘর রয়েছে। জয়িতা সেই ঘরটাকে তার কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছে। নিজের ঘরের দরজা ভালো করে বন্ধ করে ওপরে উঠে আসে জয়িতা। তারপর তার লেখার ঘরে ঢুকে উত্তরের জানলাটা খুলে দেয়। মিহি একটা হাওয়ার সাথে একটা অদ্ভুত গন্ধ এসে ঢোকে ঘরের ভেতরে। ঘরের একপাশে একটা ছোট্ট বিছানা, চেয়ার, টেবিল। বড় টেবিলের ওপর ডাই করে রাখা কাগজপত্র, খাতা, বই। একপাশে একটা কাঠের আলমারিতে ঠাসা রয়েছে বিভিন্ন ধরনের বই। জয়িতা সোজা গিয়ে বসে নিজের চেয়ারে। তারপর টেবিলের উপরে রাখা সদ্য শুরু করা তার ভৌতিক উপন্যাসটা কাছে টেনে নেয়। খুব বেশি লেখা হয়নি, সামান্যই শুরু করেছে। তারপরে সে এক মনে সামনে ঝুঁকে কলম তুলে নিয়ে লিখতে শুরু করে। জয়িতার জীবনটা কিন্তু এমন ছিল না। সজলের সাথে দেখা হওয়ার আগে পর্যন্ত জীবনটা কেমন যেন সাদা কালো হয়েছিল। বাবা মারা গেছে সেই ছোটবেলায়। বিধবা মাকে নিয়ে জয়িতার সংসার যে খুব ভালোভাবে চলছিল তা না, তবে কেটে যাচ্ছিল। হঠাৎ করে একদিন সজলের সাথে পরিচয় হয়। তারপরে আস্তে আস্তে তাদের সম্পর্কটা প্রেমের দিকে এগিয়ে যায়। তবে গতানুগতিক প্রেমের সম্পর্ক তাদের ছিল না, বেশ একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। একে অপরের প্রতি যে একটা আকর্ষণ অনুভব করত সেটা বোঝা যেত। তবে সবকিছু কেমন যেন ওলটপালট করে দিল জয়িতার মায়ের মৃত্যুটা। সে সময় জয়িতা সজলকে অনেকটা পাশে পেয়েছিল। সজল তখন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বেশিরভাগ সময় তাকে থাকতে হয় কাজের জন্য বাইরে বাইরে। তবুও জয়িতার পাশে যতটা থাকা সম্ভব সে ছিল। তারপরেই দুজনের সিদ্ধান্তে বিয়েটা হয়ে যায়। এদিকে সজল একা মানুষ, তাই খুব একটা সমস্যা হয়নি। শহরে নিজেদের বাড়িটা বিক্রি করে দিয়ে জয়িতা আর সজল প্রথমে উঠে এসেছিল পাশের শহরে একটা ভাড়া বাড়িতে। সেখানে বছর 2 কাটিয়ে তারপর এই বাড়িটা তারা কিনেছে মাসখানেক হলো। তবে সেই 2 বছরের মধ্যে জয়িতার লেখা প্রায় 3টে ভৌতিক উপন্যাস বাজারে বেশ নজর কেড়েছে। তাই প্রকাশকের চাপে আরও একটা লিখতে শুরু করতে হয়েছে। লেখা বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। খোলা জানলা দিয়ে একটা হাওয়া এসে জয়িতার মাথার চুলগুলো উড়িয়ে দিচ্ছিল মাঝে মাঝে। লেখায় এতটাই মগ্ন হয়েছিল জয়িতা যে তার ঘরের ভেজিয়ে রাখা দরজাটা কখন যে খুলে গেছে সেটা আর বুঝতে পারেনি। একটানা অনেকক্ষণ লিখে প্রবল জলতেষ্টায় লেখা থামিয়ে উঠে দাঁড়াতেই হঠাৎ করে একটা ব্যাপার মনে হলো জয়িতার।
মনে হলো খোলা দরজার ওপাশে ছাদের একপাশে দাঁড়িয়ে কেউ যেন তাকে দেখে চলেছিল। সে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরতে সে এইমাত্র সরে গেছে। ব্যাপারটা সামান্য সময়ের জন্য মনে হলো। জয়িতা বেশ সাহসী মেয়ে। আসলে জয়িতা জানে যাদের জীবনে অনেক লড়াই রয়েছে তাদের বেঁচে থাকার জন্য প্রতিটা দিন লড়াই করে বাঁচতে হয়। তাই তাদের সাহস বোধ হয় একটু বেশি থাকে। আর এই দুনিয়াতে মেয়ে হয়ে জন্মালে অন্য কিছুর ভয়ের চেয়ে বেশি থাকে মানুষের ভয়। সেই ভয়টা জয়িতা পায়। জয়িতা ভৌতিক উপন্যাস লিখলেও তার প্রতিটা উপন্যাসের মধ্যে ফুটে ওঠে সাধারণ মানুষের গল্প। যদিও ভূতের চেয়ে মানুষকে বেশি ভয় পায় সে, তবে সজল তাকে বুঝতে শিখিয়েছে মানুষ খুব একটা খারাপ হয় না। সজল তার কাছে যেন একটা গাছের মতো, যে গাছটা তার বাবা মায়ের পরে তার পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু সজল এখন বাড়িতে নেই, তাই মনের মধ্যে খানিকটা ভয় জেঁকে বসেছে। তার মনে হলো ছাদের একপাশে কেউ আসবে কি করে। বাইরের দরজা বন্ধ, একতলার ঘরের দরজাও বন্ধ, আশেপাশে তো কোনো গাছও নেই। যে কথাটা মনে হতেই জয়িতার মনে পড়ল ছাদের একপাশে একটা নারকেল গাছ রয়েছে। সেই গাছটা খানিকটা হেলে এসে পড়েছে ছাদের একপাশে। তাহলে কি সেই গাছ থেকে কেউ উঠে এসেছে? আর অপেক্ষা করে না জয়িতা, তাড়াতাড়ি দরজার কাছে এগিয়ে যায়। তারপর এদিক ওদিক তাকায়, কিন্তু এই দিনের আলোয় চারপাশটা প্রয়োজনের চেয়ে বেশি ভালোভাবে দেখা যাচ্ছে। গোটা ছাদে কেউ কোথাও নেই। ছাদের দরজার দিকে তাকাতেই জয়িতা বুঝতে পারে ছাদের দরজাটাও সে বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল, তাই ভেতর থেকে যে কেউ উঠে আসবে সেটা সম্ভব নয়। তাহলে কি তার মনের ভুল হলো? সজল মাঝে মাঝে অবশ্যই কথা বলে বটে যে ভূতের গল্প লিখতে লিখতে মাঝে মাঝে জয়িতা অকারণে অনেক কিছু ভেবে নিতে পারে। এমনটাই হবে বোধ হয়। একটানা এতক্ষণ লেখার জন্য চোখের ভুল হয়েছে হয়তো। জয়িতা ঘরের দরজা বন্ধ করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তারপর স্নান সেরে নিয়ে ঘুমিয়ে নেয় খানিকটা। দিনের বেলায় কিন্তু মুকুল তেমন ভয় পায় না। দিনের বেলা সবটাই যেন স্বাভাবিক থাকে। আর তাছাড়া অভয় পাশের গ্রামে যাওয়ার আগে পাশের বাড়ির কমলাকে বলে গেছে মাঝে মাঝে মুকুলের কাছে এসে থাকার জন্য। মুকুল মাঝে মাঝে রান্নাবান্না ছেড়ে কাজ করে কমলার বাড়িতে চলে যায়। এই বাড়িতে একা একা থাকতে তার খুব একটা ভালো লাগে না, কিন্তু অভয় কি আর করবে। তার কাজ শহরে, সপ্তাহে একটা দিন আসা, তারপর আবার ফিরে যায়। তবে অভয় কথা দিয়েছে খুব শিগগিরই শহরে কোনো একটা ব্যবস্থা করে মুকুলকে সেখানে নিয়ে যাবে। স্নান সেরে বাড়ির একপাশের গাছ থেকে ফুল তুলছিল মুকুল। এমন সময় কমলা বাড়িতে ঢুকতে ঢুকতে বলে, হ্যাঁ রে মুকুল, তুই একা একা বাড়িতে থাকিস, তোর রাতের বেলা ভয় করে না? মুকুল কমলার কথা শুনে একবার ফুলের সাজিটা একপাশে নামিয়ে রেখে তার দিকে তাকায়। তারপরে বলে, কেন ভয় করবে? আরে আমার রাতের বেলা একা একা থাকতে খুব একটা সমস্যা হয় না, আমার অভ্যেস আছে। আর তাছাড়া তোমরা তো পাশেই আছো। কমলা মুকুলের চেয়ে কয়েক বছরের বড়। তাছাড়া মুকুল কাউকে খুব সহজে তুই করে বলতে পারে না। কমলাকে সে দিদি বলেই ডাকে। কমলা এগিয়ে আসে মুকুলের কাছে, তারপর বলে, না সে কথা নয়, তবে রাতের বেলা বাড়িতে একা একা থাকিস, কিছু যদি একটা রাতের বেলা দেখতে পাস। মানে এই বাড়িটার নাম তো খুব একটা ভালো নেই। কতবার ভাইকে বললাম এবার এটা নিস না অভয়, সমস্যায় পড়বি। কিন্তু কে শোনে কার কথা? গ্রামে তো ফাঁকা বাড়ি এভাবে পাওয়া যায় না। অভয়ের বাড়িটা হঠাৎ করে আগুন লেগে যাওয়া এই অবস্থা হলো। তা তুই আমার বাড়িতে থাকতে পারিস তো। মুকুল হেসে ওঠে। তার হাসিটা রোদের আলোয় কেমন যেন ঝলমল করে। কপালে সিঁথিতে
লম্বা করে সিঁদুর পরা। সিঁদুরের ছোঁয়ায় বোধহয় নারীর মুখের সৌন্দর্য আরও একটু বেশি খুলে যায়। মুকুল আর কিছু বলে না। কমলার সাথে একথা ও কথা বলতে বলতে ফুল তোলা শেষ করে তারপরে নিজের ঘরে ঢুকে যায়। কমলাও চলে যায়। কালই অভয়ের আসার কথা রয়েছে, তা ভেবে মনে মনে মুকুলের বেশ আনন্দই হয়। একটা গোটা সপ্তাহ তাকে এখানে একা একা থাকতে হয়, তবে সেটা খুব বেশি দিন থাকতে হবে না। মুকুলের মা ফিরে এলে তাদের কাছে গিয়ে না হয় থাকবে কয়েকটা দিন, তারপর শহরে যাওয়া যাবে একেবারে। গোটা দিন ভালোভাবেই কেটে যায় মুকুলের, কিন্তু রাতের বেলা কেমন যেন একটা হয়। তবে রাতের সেই ভয়ের কথা দিনের বেলা আর তেমন মনে থাকে না। মনে হয় যেন কোনো দুঃস্বপ্ন দেখেছে। স্বপ্ন মাঝে মাঝে এমন জীবন্ত হয়ে যায় যেন মনে হয় আসলে সত্যিই তাই ঘটছে। আর মুকুল যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে তার বিছানাতেই শুয়ে থাকে। আর এমন একটা ব্যাপার হবেই বা কি করে? এই বাড়িতে একটাই ঘর রয়েছে, তাহলে এখানে পাশের ঘরে একটা বাচ্চা মেয়ে রাতের বেলা কাঁদবে কি করে? মুকুল কাউকে কিছু খুলে বলে না। অভয় ফিরে এলে বিকেলের দিকে অভয়কে বলে, জানো, এই বাড়িটা না আমার ঠিক ভালো লাগে না। যেন মনে হয় অন্ধকার হলে আশপাশ থেকে আমাকে কেউ দেখছে, আমার উপর নজর রাখছে। মুকুলের ভয় পাওয়া কথাগুলো অভয় এক তুড়িতে উড়িয়ে দেয় যেন। মুকুলের কাঁধটা দুই হাত দিয়ে ধরে নাড়াতে নাড়াতে বলে, আসলে তোমায় এত সুন্দর দেখতে, তাই হয়তো রাতের বেলা কেউ তোমায় এভাবে দেখতে আসে। আরে ওসব নিয়ে এত ভেবো না। তেমন হলে কমলাকে না হয় রাতের বেলা তোমার কাছে এসে ঘুমোতে বলো। মুকুল লজ্জায় মাথা নিচু করে। কমলাদিকে যদি আমার কাছে ঘুমোতে বলি তাহলে তো কমলাদিও ভাববে যে আমি ভয় পাচ্ছি। আরে না না, তেমন কিচ্ছু হবে না। রাতের বেলা তোমার এ বাড়িতে থাকতে একটু কেমন মনে হতেই পারে। শুধু তুমি কেন, আমি একা যখন এখানে থাকতাম তখন আমারও কেমন একটু মনে হতো। তবে আর কিছু কি দেখেছ? মুকুলের একবার মনে হলো সমস্ত কথাই খুলে বলে অভয়কে, কিন্তু তারপরেও কি যেন একটা কৌতূহল হতে সে প্রশ্ন করল, কই না তো, আমি তো তেমন কিছু দেখিনি। কেন, তুমি তো এখানে থাকতে, তুমি কিছু দেখেছিলে? সে সময় অভয় আর কিছু বলল না। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আবার একই প্রশ্নটা যখন মুকুল করল, তখন অভয় তাকে কাছে টেনে নিয়ে বলতে শুরু করল, প্রথম যখন এই বাড়িটায় আসি তখন কিন্তু তেমন কিছুই বুঝতে পারিনি। আমার প্রথম তেমন কিছুই মনে হয়নি। তুমি তো জানোই আমি এই গ্রামেই থাকতাম। এই বাড়িটা আসলে আমার এক চেনা বন্ধুর বাড়ি। সে এখন শহরে থাকে, তাই আর এখানে আসে না। তাই আমি তোমায় এখানে এনে রেখেছি। তবে একদিন রাত্রে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পরে মনে হয়েছিল বাড়ির বাইরে দাওয়ার কাছে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। তার পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। প্রথমে চোর ভেবেছিলাম, চোর ভেবেই উঠে গিয়ে একটা লাঠি হাতে নিয়ে দরজাটা খুলি, কিন্তু দরজা খুলে আর কাউকেই দেখতে পাই না। বাইরে চাঁদের আলোয় চারপাশটা ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু কেউ কোথাও নেই। দরজাটা বন্ধ করে ফিরে আসতে যাব, ঠিক তখনই একটা বাচ্চা মেয়ের গলা শুনতে পেলাম। বাচ্চা মেয়েটা যেন উঠোনের এক পাশ থেকে ওই যে জঙ্গলটা রয়েছে না, সেদিক থেকে হাসছে। কিন্তু এত রাতে একটা বাচ্চা মেয়ে সেখানে আসবে কোথা থেকে? দরজা দিয়ে মুখটা বাড়াতেই দেখতে পেলাম বাচ্চা মেয়েটা যেন অন্ধকারে চাঁদের আলোর মধ্য দিয়ে এই বাড়ির দিকেই হেঁটে আসছে। একটা কালো বাচ্চার ছায়ামূর্তিকে আমি এদিকে হেঁটে আসতে দেখেছিলাম। লাঠিটা হাতে নিয়ে দাওয়ার কাছে এসে দাঁড়িয়ে গলা তুলে বলেছিলাম, এই কে রে ওখানে? এত রাতে ওখানে কে? আমার কথা কি হলো জানি না, বাচ্চা মেয়েটার হাসিটা থেমে গেল। দেখতে পেলাম অন্ধকারে
সে থমকে দাঁড়িয়ে পড়েছে। তার একটু পরেই তার দিক থেকে এবার কান্নার শব্দ শুনতে পেলাম। ততক্ষণে সে একটু কাছে এসে পড়েছে। আমিও দাওয়ার ওপরে হেঁটে এগিয়ে গেছি সেদিকে। মনে হলো দুটো হাত তুলে চোখ ডলতে ডলতে সে কেঁদে চলেছে, আর মাঝে মাঝে বলছে, আমার অন্ধকার ভয় করছে, আমায় আমার ঘরে নিয়ে চলো, আমার অন্ধকার ভয় করছে। অভয়ের মুখে এমন কথা শুনে মুকুলেরও কেমন যেন মনে পড়ে গেল। আগের দিন রাতে সে ঠিক এমনই কিছু কথাবার্তা শুনেছে। সত্যি বলতে তখনও পর্যন্ত আমি কিন্তু ভয় পাইনি। আমার বারবার মনে হচ্ছিল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা সাধারণ নয়। তবে একটা বাচ্চা মেয়ে ওভাবে কেঁদে চলেছে, তাতে ভয় পাওয়ার মতো আছেটাই বা কি। তেমনটা ভেবেই লাঠিটা দাওয়ার একপাশে রেখে আমি একেবারে নিচে নেমে গেছি। আর ঠিক তখনই মনে হলো কোনো একটা অদ্ভুত কারণে বাড়ির পাশের উঠোনটা সামান্য বদলে গেছে। কিন্তু কতটা বদলে গেছে সেটা কিছুতেই বুঝতে পারলাম না। মেয়েটা কিন্তু তখনও দাঁড়িয়ে কেঁদে চলেছে। আমি আরেকটু সামনে এগিয়ে গিয়ে এবারে বললাম, এই কে তুই? এখানে এখানে কি করছিস? আর আর তুই এখানে এলি কি করে? বাচ্চা মেয়েটা কিন্তু তখনও কান্না থামালো না। দুটো হাত চোখ থেকে নিচের দিকে নামাতেই আমি তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। তার দুটো সাদা ঘোলাটে চোখ এখন আমার দিকে তাকিয়ে আছে। তার সাথে তার দিক থেকে সেই কান্নার শব্দটা ভেসে আসছে। আমি ভয় পেয়ে দুপা পেছনে ছিটকে গেলাম। বুঝতে পারলাম এই মেয়েটা সাধারণ কেউ হতে পারে না। সে তার দুটো হাত সামনের দিকে তুলে আমায় তখনও বলে চলেছে, আমায় নিয়ে যাও না মা, আমার অন্ধকারে ভয় করছে। কথাটা বলতে বলতেই সে কিন্তু এবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে দুপা পিছিয়ে এসে দাওয়ার ওপরে উঠে গেলাম। তারপর লাঠিটা বাগিয়ে ধরলাম সামনের দিকে। এই চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। কে তুই? চলে যা বলছি এখান থেকে। তার কোনো পরিবর্তন দেখতে পেলাম না। সে তখনও আমার দিকেই এগিয়ে আসতে লাগলো, দুটো হাত সামনের দিকে বাড়িয়ে, তার সাথে সেই খিলখিলে হাসি। প্রবল একটা ভয়ে আমি দাওয়া থেকে দৌড়ে এলাম ঘরের দরজার কাছে। তারপর কোনো রকমে দরজাটা বন্ধ করে পেছনের দিকে ঘুরে তাকাতেই দেখতে পেলাম ঘরের মধ্যে এতক্ষণ ধরে জ্বলতে থাকা হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। আর সেই অন্ধকারের মধ্যে ঘরের বিছানার উপরে বসে সেই বাচ্চা মেয়েটা ঘোলাটে সাদা চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সে হেসে চলেছে। তার হাসিতে আমার ঘরটা ভরে গেছে। কি করব কিছু বুঝতে পারছিলাম না। দরজা থেকে বাইরে বেরিয়ে যাব নাকি অন্য কিছু করব বুঝতে না পেরে দুটো হাত দিয়ে মুখ ঢাকলাম। তারপর চিৎকার করে বললাম, চলে যা, চলে যা। কে তুই? চলে যা, আমার ঘর থেকে চলে যা বলছি। তারপর আর কিছু জানি না। একটু পরেই চোখ খুলতে দেখতে পেলাম ঘরের মধ্যে কেউ কোথাও নেই। দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে বিছানার উপরে এসে বসেছি। ঠিক তখনই বাইরে থেকে সেই হাসির শব্দটা আবার শুনতে পেলাম। অভয় গল্প বলতে বলতেই বুঝতে পেরেছিল মুকুল তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। অভয় এবার তার মাথায় একটা হাত রেখে বলল, তোমার যদি সত্যিই ভয় করে তাহলে কমলাকে ঘরে এসে শুতে বলো না হয়। কয়েকটা দিন অপেক্ষা করো, আমি শহরে একটা ব্যবস্থা ঠিক করছি। আজ সজলের দুদিনের জন্য বাইরে যাওয়ার কথা রয়েছে। গোছগাছ করে নিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় জয়িতাকে বলল, তোমার গল্পটা যতটা হয়েছে তাতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন ওই বাচ্চা মেয়েটা আসলে কেন যে বারবার ওই তোমার গল্পের চরিত্রের মেয়েটিকে দেখা দিচ্ছে সেটাই আমি জানতে চাই। আর আশা করছি যখন আমি ফিরবো তোমার অনেকটা লেখাও হয়ে যাবে।
একটা কথা তোমাকে বলা হয়নি জানো, ওই ছাদের ঘরটায় বসে আমি যখন লিখি মাঝে মাঝে মনে হয় কেউ যেন ছাদের উপরে দরজার কাছে এসে দাঁড়িয়ে আমায় দেখছে, কিন্তু কিন্তু বাইরে বেরিয়ে এলে কাউকেই দেখা যায় না। সজল ব্যাগ গোছাচ্ছিল। এই কথা শুনে গোছানো বন্ধ রেখে হো হো করে হেসে বলল, তোমায় বলেছিলাম না, এই ভূতের গল্প লিখতে লিখতে তুমি কিন্তু একদিন ভূত দেখতে শুরু করবে। সেটাই হচ্ছে, দেখো ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ, তাহলে ছাদে কেউ আসবে কি করে? তোমার কি মনে হয় ওই নারকেল গাছ দিয়ে কেউ এসে তোমায় ভয় দেখাবে? জয়িতা কথার উত্তর দেয় না, কিন্তু ব্যাপারটা তার কয়েকদিন ধরেই মনে হচ্ছে। কিন্তু সজল যে কথা বিশ্বাস করবে না সেটাও জয়িতা জানে, তাই এ ব্যাপার নিয়ে আর কথা বাড়ায় না সজল। বেরিয়ে যেতে আগের মতোই উপরের ঘরে এসে লেখাটা শুরু করে, তবে লেখাটা খানিকটা পড়ে নেওয়া দরকার, তারপর নতুন করে লেখা যাবে না হয়। গোটা দুপুর লেখার কাজেই সময়টা কাটিয়ে দেয় জয়িতা। সজলের ফিরতে দিন তিনেক লাগবে, তাই এখন আর কোনো তাড়া নেই, রান্না করাই আছে। একটু সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া করে তারপর বই পড়তে পড়তে ঘুমিয়ে নেওয়া যাবে না হয়। এই ভেবে সন্ধে পর্যন্ত কাজ করে সে। তারপর অন্ধকার নেমে আসার জন্য ঘরের আলো পরতে পরতে নিভে যায়। জয়িতা এতটাই বিভোর হয়ে পড়েছিল নিজের লেখায় যে কোনো দিকেই খেয়াল করেনি। এবার আলোটা নিভে যেতেই গোটা ঘর অন্ধকার হয়ে আছে। এদিক ওদিক তাকাতে তাকাতে পেছনের দিকের খোলা দরজার কাছে চোখ পড়তেই এবার জয়িতা কেমন যেন চমকে যায়। বাইরে চাঁদের আলোটা গোটা ছাদে অল্প অল্প এসে পড়েছে, আর সেই আলোয় দরজার ওপাশে দাঁড়িয়ে কেউ একটা যে জয়িতার দিকে তাকিয়ে স্পষ্টভাবে দেখছিল সেটা জয়িতা ঠিক বুঝতে পেরেছে। সে তাকানোর সাথে সাথেই কে যেন সরে গেল। সঙ্গে সঙ্গে জয়িতার গোটা শরীরে কেমন যেন একটা ভয় এসে বাসা বাঁধতে শুরু করল। যদি সত্যিই ওখানে কেউ হয় তাহলে তার কোনো বিপদ হবে না তো? আর আশেপাশে তো কেউ নেই যে চেঁচামেচি করে সাহায্য পাওয়া যাবে। তাছাড়া জয়িতা জানে এখন সজলকে মোবাইলে পাওয়াও যাবে না। কিন্তু আগের দিনের মতো এখন আর বাইরে গিয়ে ভালোভাবে দেখার মতো সাহসটা যেন জয়িতা জোগাড় করতে পারল না। জয়িতা একটা পা সবে সামনে বাড়িয়েছে, ঠিক তখনই মনে হলো দরজার বাইরে থেকে সেই কালো মতো ছায়ামূর্তিটা যেন আস্তে আস্তে নিজেকে দৃশ্যমান করতে চাইছে তার সামনে। জয়িতা কিছু একটা করতে যাবে, তার আগে একটা প্রবল হাওয়ার ধাক্কায় দরজাটা তার মুখের সামনে দরাম করে বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই বাইরে থেকে একটা হাসির শব্দ শুনতে পেল সে। একটা বাচ্চা মেয়ে যেন প্রবল আনন্দে হেসে চলেছে, কিন্তু শুধু হাসির শব্দই সে শুনতে পেল না, সে শুনতে পেল একটা পায়ের শব্দ। যেন জোড়া পায়ে কেউ গোটা ছাদ জুড়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে, আর মাঝে মাঝে দরজার সামনেটা এসে দাঁড়াচ্ছে। ঘরের মধ্যে আলোটা অদ্ভুতভাবে মাঝে মাঝে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। এদিকে ওদিকে তাকিয়ে জয়িতা কিছুই খুঁজে পেল না। ভয়ে মেঝের উপরে বসে পড়ল সে। তারপর চিৎকার করে বলতে লাগলো, কে বাইরে? কে আছো বাইরে? কে আছো? জয়িতা ভীতু নয়, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে সে আজ ভয় পেতে শুরু করেছে। তার গলা কাঁপছে, তার কপালের কাছে গলার কাছে ঘামগুলো বিন্দু বিন্দু হয়ে জমা হচ্ছে। কিন্তু এখন ঘামানোর মতো আবহাওয়া নয়, এখন শীতকাল, বাইরে বেশ ঠান্ডা রয়েছে। জয়িতার মনে হলো বাইরে থেকে সে হাসির শব্দটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ঠিক তখনই যেন কেউ ছোট ছোট পায়ে দৌড়ে এসে দরজার কাছে দাঁড়াচ্ছে। জয়িতার মাথার ভেতরটা কেমন পাগল পাগল মনে হতে লাগলো। একবার দরজাটা খুলে বাইরে কে রয়েছে সেটা দেখার প্রবল একটা কৌতূহল যেন জয়িতার মনের মধ্যে বারবার এসে জমা হচ্ছে। ঠিক তখনই দরজাটা
যেন আস্তে আস্তে একটা অদ্ভুত শব্দ করে খুলে যেতে লাগলো। আর জয়িতা দেখতে পেল দরজার সামনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। সেই ছায়ামূর্তির আর কিছু দেখতে না পেলেও দুটো সাদা ঘোলাটে চোখ জয়িতা দেখতে পেয়েছে। জয়িতা দুটো হাত মুখের সামনে ধরে চিৎকার করে উঠল। যখন চোখের সামনে থেকে হাত সরালো তখন কেউ কোথাও নেই। চাঁদের আলো ছাদের উপরে এসে পড়েছে। কাঁপা কাঁপা শরীরে জয়িতা এক পা করে বাইরে বেরিয়ে আসতেই ছাদের এক পাশে একটা অন্ধকার মতো ছায়া দেখা গেল। ভালো করে তাকাতেই বোঝা গেল নারকেল গাছের ছায়াটা সেখানে এসে পড়েছে। কিন্তু ওটা কি শুধু ছায়া? কোথাও কোনো হাওয়া নেই। তাহলে ছায়াটা ওভাবে কাঁপছে কি করে? জয়িতা সিঁড়ির দিকে যাওয়ার জন্য একটা পা বাড়িয়েছিল। ঠিক তখনই তার মনে হলো ওটা আসলে নারকেল গাছের ছায়া নয়, ওটা আসলে কেউ একজন ছাদের ওপরে শুয়ে রয়েছে। আর শুয়ে শুয়ে সে তাকিয়ে রয়েছে জয়িতার দিকে। জয়িতার অপেক্ষা করতে পারল না। ছুটে এসে ছাদের দরজাটা খুলতে যাবে, ঠিক তখনই তার মনে হলো ছাদের ওপর শুয়ে থাকা ছায়াটা যেন বুক দিয়ে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। জয়িতা চিৎকার করতে লাগলো, দ্রুত হাতে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজাটা যেন কিছুতেই খুলতে চাইছে না। ছায়াটা হাসতে হাসতে ক্রমশ তার কাছে এসে পড়েছে। যেন একটা বাচ্চা শরীর ছায়ার মতো হয়ে বুকে হেঁটে তার দিকে এগিয়ে আসছে। তার দুটো হাত সামনের দিকে মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছে। কোনো ক্রমে জয়িতা দরজাটা খুলে একটানে দরজাটা বন্ধ করল ভেতর থেকে। তারপর সিঁড়ি দিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকল। বিছানার উপর বসে বসে যে কতক্ষণ কাটিয়ে দিয়েছিল জয়িতার সে কথা মনে নেই। বারবার তার মনে হচ্ছিল ছাদের উপরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। প্রবল ভয়ে উত্তেজনায় জয়িতার গোটা শরীরে ঘাম দেখা দিল। কোনো রকমে মোবাইলটা খুঁজে বার করে সজলের নাম্বারে দুবার চেষ্টা করার পর সজল অপর প্রান্ত থেকে ফোন ধরতে জয়িতা চিৎকার করে বলে উঠল, সজল, সজল, এ বাড়িতে কেউ আছে, এ বাড়িতে কেউ আছে। আমি তাকে দেখেছি, তুমি এক্ষুনি চলে এসো এখান থেকে, তুমি এক্ষুনি আমার কাছে চলে এসো। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও। কি হয়েছে আমায় খুলে বলো। দেখো, এখন চাইলেও তো আমি যেতে পারবো না। আমার ফিরতে হলে মোটামুটি কাল সকাল। তুমি এমন করলে আমি কি করি বলো তো? কি হয়েছে তোমার, বলো আমাকে স্পষ্ট করে। আমি ছাদের কাছে একটা কালো ছায়া দেখেছি। তবে ছায়াটা জীবন্ত। সেটা আমার দিকে এগিয়ে আসছিল। কোনো রকমে আমি ঘরের ভিতরে ঢুকে পড়েছি। এখন মনে হচ্ছে ছাদের উপর কেউ হেঁটে বেড়াচ্ছে। দেখো, আমার মনে হয় অনেক রাত পর্যন্ত তুমি লেখালেখি করছিলে তো, তাই তোমার এমনটা হয়তো মনে হচ্ছে। তুমি তো নিজেই বলো যে তুমি যখন গল্প লেখো তখন তোমার মনে হয় তুমি সেখানেই রয়েছো। গল্পের চরিত্রগুলো জীবন্ত করে দেখতে পাও। আরে আমার কিন্তু মনে হয় তেমনই কিছু একটা হয়েছে। তুমি একটু শান্ত হও, খেয়ে ঘুমানোর চেষ্টা করো, দেখো সব ঠিক হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সজলের সাথে কথা বলে জয়িতা খানিকটা শান্ত হলো। তার নিজেরও মনে হলো সে হয়তো ভুল কিছু দেখে থাকতে পারে। শুধু শুধু সজলকে এ সময় ফোন করে বিরক্ত করাটা ঠিক নয়। সে একটা কাজে বেরিয়েছে, তাই সজলকে সে ব্যাপারে আশ্বস্ত করে কোনো রকমে খাওয়া দাওয়া সেরে এসে ঘুমিয়ে পড়ল। সেদিন রাত্রে আর তেমন কিছুই হলো না। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প মুনিয়ার ডাকে যেও না। আজকের গল্পটা তোমরা এতদূর পর্যন্ত যারা শুনছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। গল্পটা এতদূর ভালো লাগলে অবশ্যই কিন্তু গল্পের ভিডিওটাকে একটা লাইক করো, আর হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপও কিন্তু দাও। আর আমার চ্যানেল স্কেটেলসে যদি তুমি নতুন হও তাহলে এক্ষুনি কিন্তু বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেদিন রাত্রে মুকুল আর কিছুতেই একা থাকতে পারল না।
তাই কমলাকে তার বাড়িতে রাতে থাকার জন্য বলতে কমলা বলে উঠল, তোকে তো আমি আগেই বলেছিলাম এই বাড়িটা ভালো নয়, রাতে তুই আমার বাড়িতে এসে থাক। তা তুই সে কথা শুনবি না। এ বাড়িতে তোর এমন কি ধন সম্পত্তি আছে যে চোর এসে নিয়ে যাবে? সে কথা নয় কমলাদি, তুমি এসো না, আমার ঘরে থাকো আমার সঙ্গে, রাতে কোনো অসুবিধা হবে না। আর কি বলো তো, আমার অন্য বাড়িতে থাকতে গিয়ে একটু সমস্যা হয়, ভালো লাগে না। আর তাছাড়া তোমার বাড়িতেও তো আরও লোকজন আছে, আমি থাকলে তোমাদের অসুবিধে হবে। থাক, হয়েছে, তোকে অত কথা ভাবতে হবে না। সন্ধেবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি না হয় চলে আসব, তারপর দুজনে গল্প করতে করতে কাটিয়ে দেব। অভয় কি কোনো ব্যবস্থা করলো শহরে? সে তো বললো সপ্তাহখানেকের মধ্যেই কোনো একটা ব্যবস্থা করবে। সে নিজে যখন এখানে থাকতো তখনও তো কিছু একটা দেখেছে এই বাড়িতে। আসলে আমি জানি অভয়কে বাধ্য হয়ে আমাকে এখানে রাখতে হচ্ছে। সন্ধ্যার দিকেই খাওয়া দাওয়া সেরে কমলা চলে আসে মুকুলের বাড়িতে। তারপর দুজনে মিলে মুকুলের ঘরে বিছানায় বসে এ কথা ও কথা বলতে বলতে অনেক রাত পর্যন্ত কাটিয়ে দেয়। কমলার ঘুম আসতে থাকলে সে হাই তুলতে তুলতে বলে, নে মুকুল, এবার ঘুমিয়ে পড়, বুঝলি? আমারও ঘুম পাচ্ছে। তুই না হয় সামনের দিকটায় শো, আমি ওই দেয়ালের দিকটায় শুয়ে পড়ছি। আমার আবার সামনে শুতে ভালো লাগে না। দুজনে শুয়ে পড়ল। কমলা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেও মুকুলের কিন্তু ঘুম এলো না। অভয়ের কাছে শোনা কথাগুলো আর তার নিজের চোখে দেখা সেই বাচ্চা মেয়েটাকে, যাকে সে আদর করে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কিছুতেই তার কথা ভুলতে পারল না মুকুল। এসব ভাবতে ভাবতেই চোখটা বুজে এসেছিল অনেক রাত্রের দিকে, কিন্তু আবার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভাঙতেই সেই আগের দিনের মতো একটা শব্দ শুনতে পায় মুকুল। ঠিক তার পাশের ঘর থেকে একটা বাচ্চা মেয়ে যেন কেঁদে চলেছে। ধরফর করে বিছানায় উঠে বসে পাশে তাকিয়ে দেখে কমলা ঘুমোচ্ছে। কমলার গায়ে একটা হাত দিয়ে তাকে ধাক্কা দেয়, কিন্তু কমলার ঘুম ভাঙে না। ভয়ে আতঙ্কে মুকুলের গোটা শরীর যেন ঠান্ডা হয়ে আসতে থাকে। ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে দেখতে পায় দরজাটা কেমন যেন আস্তে আস্তে কাঁপছে, যেন মনে হচ্ছে বাইরে থেকে কেউ একটা নির্দিষ্ট তালে দরজায় ধাক্কা দিয়ে চলেছে। ঠান্ডা হাওয়া দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে ঢুকছে। গোটা ঘরটা অন্ধকার, হ্যারিকেনটা কখন যেন নিভে গেছে। ধীর পায়ে মুকুল হ্যারিকেনের কাছে গিয়ে সলতেটা বাড়িয়ে দিতে যেতেই বুঝতে পারে হ্যারিকেনের তেল শেষ হয়ে গেছে। কিন্তু এখন আর তেল ভরে হ্যারিকেন জ্বালানো সম্ভব নয়। তাই কি মনে হতে দরজার দিকে এগিয়ে যেতেই দরজার কাঁপুনিটা কিন্তু বন্ধ হয়ে যায়। ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা মেয়েলি গলায় কে যেন আস্তে আস্তে বলে, মা, তুমি আমায় বাইরে রেখে দিয়েছো কেন? আমি বলেছি না আমার অন্ধকারে ভয় হয়। দেখো ওখানে কারা দাঁড়িয়ে আছে, আমার ভয় করছে। কথাটা শুনে মুকুল মুহূর্তের জন্য ভয় পেলেও তারপরে কি যেন একটা হয়ে যায়। মুকুল পায়ে পায়ে দরজার একদম সামনে এগিয়ে গিয়ে এক টানে দরজা খুলে ফেলে। তখনই দেখতে পায় দাওয়ার সামান্য নিচে অন্ধকারে কালো ছায়ামূর্তির মতো সেই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। তবে তার দুটো চোখ কিন্তু এখন আর সাদা ঘোলাটে নয়, তার বদলে চাঁদের আলোয় একটা বাচ্চা মেয়ের মিষ্টি মুখ দেখতে পায় মুকুল। এক পা করে বাইরে বেরিয়ে এসে মেয়েটার সামনে দাঁড়াতেই মেয়েটা একটা হাত দিয়ে মুকুলের কোমরের কাছটা ধরে, তারপর দুটো হাতে মুকুলকে জড়িয়ে ধরে মাথাটা তুলে মুকুলের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, তুই এসেছো মা? কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। ওই দেখো ওদিকটায় চাঁদের আলো পড়েছে, চলো না মা ওখানটায় ঘুরে আসি। মুকুলও যেন পরম আদরে মেয়েটার দুটো গালে হাত বুলিয়ে দেয়। বাচ্চা মেয়েটার গলায় যেন অভিমান ফুটে ওঠে, বলে,
খালি আমায় ছেড়ে চলে যাও। তোমায় বলি সব সময় আমার কাছে থাকো। এসো না মা, এসো। মেয়েটা এগিয়ে গিয়ে মুকুলের একটা হাত ধরে তারপর একরকম তাকে টানতে টানতে এগিয়ে যায় বাড়ির পেছনের দিকে, যেখানে সামান্য জঙ্গল মতো রয়েছে। তার সামনে ফাঁকা জায়গাটা চাঁদের আলো পড়ে থই থই করছে যেন। মুকুল যেন ব্যাপারটা অতি স্বাভাবিকভাবে মেনে নিয়ে তার সাথে হেঁটে যায় সেই দিকে। তারপর গোটা ফাঁকা জায়গাটা জুড়ে চাঁদের আলোয় দুজনে হেঁটে বেড়ায় কিছুক্ষণ। মুকুলের দুটো হাত সেই বাচ্চা মেয়েটাকে ধরে চাঁদের আলোয় ভেসে যাওয়া উঠোনের একপাশে ঘুরতে থাকে। মুকুলের হাসির শব্দ ছাপিয়ে শোনা যায় সেই বাচ্চা মেয়েটার হাসির শব্দ। একসময় বাচ্চা মেয়েটা মুকুলের কোলে উঠে পড়ে। আশেপাশে হাওয়ার শব্দ ছাপিয়ে একটা গন্ধ ভেসে যেতে থাকে চারপাশে। কোথা থেকে যেন শিয়াল ডেকে ওঠে। মুকুলের কানে যেন এই সমস্ত কিছুই ঢুকছে না। কোনো একটা অজানা আকর্ষণে সে ওই বাচ্চা মেয়েটার সাথে উঠোনের একপাশে চাঁদের আলোয় যেন খেলা করে বেড়াচ্ছে। মেয়েটা তার কোলের ওপর উঠে খিলখিল করে কখনো হাসছে, কখনো দুহাতে তার গলা জড়িয়ে ধরে রয়েছে। কমলার ঘুমটাও হঠাৎ ভেঙে গেছিল। ঘুমটা ভাঙতেই পাশে মুকুলকে দেখতে না পেয়ে কমলার বুকের ভেতরটা কেমন যেন ধক করে ওঠে। এই বাড়িটা নিয়ে এমন অনেক কিছু সে জানে, যেটা অভয় পর্যন্ত ভালোভাবে জানে না। আর সেই ভয়েই অভয়কে বারবার বারণ করেছিল এখানে মুকুলকে না আনতে। কিন্তু এখন এসব ভাবার সময় নেই। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এসে কমলা মুকুলের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু মুকুলের কোনো সাড়া পাওয়া যায় না। দাওয়া পর্যন্ত এসে নিচের দিকে নামতে যেতেই কমলার পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে আসে। ঘরের পাশের ওই ফাঁকা জায়গাটা চাঁদের আলোর মধ্যে মুকুলটা কাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কমলার গোটা শরীর একবার ভয়ে থরথর করে কেঁপে ওঠে। চিৎকার করে কমলা বলে, ওরে মুখ পুরি কি করেছিস? ওটা ওটা কাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছিস ওখানে? কমলার চিৎকারে মুকুল তার দিকে ঘুরে তাকায়। মুকুলের মুখে হাসি, তার মুখটা চাঁদের আলোয় ভালোভাবেই দেখা যাচ্ছে। কিন্তু তার কোলে ওটা কি? একটা কালো কুচকুচে বাচ্চা মেয়ে যেন মুকুলের গলাটা দুহাতে জড়িয়ে তার কোলের উপরে উঠে বসেছে। তার দুটো সাদা ঘোলাটে চোখ এবার সোজা এসে তাকায় কমলার দিকে। কমলা দেখতে পেয়েছে তার মুখের সাদা ঝকঝকে দুটো দাঁতের পাটি। বিভৎস সেই মূর্তিটাকে মুকুল কোলে করে দাঁড়িয়ে রয়েছে। কমলা সামনেও এগোতে পারে না, পেছনেও সরতে পারে না। ঠিক তখনই একটা ফ্যাঁসফ্যাঁসে খনা গলায় চাপা স্বরে গর্জনের মতো একটা বাচ্চা মেয়ে বলে ওঠে, মা, ও মা, ওরা আবার তোমায় নিয়ে যেতে এসেছে। আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় কিছুতেই ছাড়বো না। মুকুল একবার ঘুরে তাকিয়েছিল কমলার দিকে, আবার মেয়েটার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কোথাও যাব না সোনা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই তো আমি এখানেই আছি, কেউ তোমাকে নিয়ে যাবে না আমার থেকে। ওরে তুই কাকে বলছিস ওসব কথা? ও কি মানুষ নাকি? ও মানুষ নয়, ছেড়ে দে, এক্ষুনি চলে আয় বলছি। কমলা নিজের ভয়টাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে দাওয়া ছেড়ে উঠোনের মধ্যে এসে দাঁড়ালো। মুকুল কিন্তু ততক্ষণে হাঁটতে শুরু করেছে জঙ্গলের দিকে। আর তার কোলের ওপর বসে থাকা সেই কালো কুচকুচে পিশাচ কমলার দিকে তাকিয়ে হাসছে। তার হাসির শব্দটা চারপাশে কেমন যেন ছড়িয়ে পড়তে শুরু করেছে। কমলা বুঝতে পারে একবার যদি পিশাচ মুকুলকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে পারে তাহলে তাকে আর ফেরানো যাবে না। আর দাঁড়িয়ে থাকতে পারে না কমলা, ছুটে এগিয়ে যায় মুকুলের দিকে। তারপর গায়ের সমস্ত শক্তি দিয়ে মুকুলকে একটা ধাক্কা দিতেই মুকুলের শরীরটা ছিটকে গিয়ে পড়ে মাটির উপরে। আর সেই কালো বাচ্চা মেয়েটা দেখতে দেখতে
কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায়। তবে হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে একটা তীব্র চিৎকার শুনতে পেয়েছিল কমলা, আর তার সাথে জঙ্গলের দিক থেকে ভেসে আসে একটা কান্নার শব্দ। কিন্তু পরক্ষণেই সে শব্দও মিলিয়ে যায়। মুকুলের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় মাটির ওপরে শুয়ে রয়েছে। তার মুখের কাছে ঝুঁকে বসে রয়েছে কমলা। জয়িতা বুঝতে পারে এই বাড়িতে কিছু একটা আছে, কিন্তু এমন কিছু একটা আছে যেটার সাথে তার কোনো একটা সম্পর্ক গড়ে উঠেছে। যে কোনো কারণেই হোক এই বাড়িতে থাকা অশরীরী কেউ একটা জয়িতার সাথে কোনো সম্পর্ক তৈরি করতে চাইছে। একটা ব্যাপার জয়িতা বুঝতে পারে, খোলা দরজার দিকে দাঁড়িয়ে যে তাকে সারাক্ষণ দেখে যায় সে চাইলে তখনই তার কোনো ক্ষতি করতে পারে, কিন্তু সেটা না করে তার বাইরে আসার জন্য অপেক্ষা করে কেন? সজলের ফিরতে আরও একদিন বাকি রয়েছে। জয়িতার লেখাটা বেশ খানিকটা এগিয়ে গেছে, প্রায় শেষের দিকেই রয়েছে। এখন শেষটা কিভাবে করবে জয়িতা সেটাই বুঝে উঠতে পারছে না। আসলে ভূতের গল্পে কারো মৃত্যু না হলে পাঠকরা খুব একটা গল্পটা পছন্দ করে না। আবার নিজের হাতে তৈরি করা চরিত্রগুলোকে খুন করতে জয়িতার খুব একটা ভালোও লাগে না। কিন্তু এবার তেমন কিছু একটা করতে হবে। তবে জয়িতা ঠিক করতে পারে না আসলে কাকে খুন করবে, তার গল্পের প্রধান চরিত্রকে নাকি অন্য কাউকে। সেদিন রাতেই সজলের সাথে কথা বলতে বলতে জয়িতা বলে, আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। আসলে আমি গল্পটা নিয়ে একটু বেশি ভেবে ফেলছি, তাই আমার এমনটা মনে হচ্ছে। তবে সজল, এই বাড়িতে কিছু তো একটা আছে যেটা খুব একটা স্বাভাবিক নয়। তুমি বাড়িতে ফিরে এসো, তারপর না হয় ব্যাপারটা নিয়ে কথা বলা যাবে। আচ্ছা আচ্ছা, তুমি এই বাড়িটা নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিয়েছিলে তো? খোঁজ খবর তো নিয়েছিলাম, আশেপাশে এমন কেউ কিছু বলেনি। মানে আগে যারা এই বাড়িতে ছিল তারা বাড়িটা বিক্রি করে দিল কেন? এই বাড়িতে আগে যারা ছিল তাদের মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে দুজন বৃদ্ধ মানুষ আর এখানে থাকতে চায়নি, তাদের মেয়ের কাছেই চলে গেছে, তাই তো তারা বাড়িটা বিক্রি করে দিয়ে গেছে। তুমি ঠিক আছো তো? আর একটা দিন অপেক্ষা করো, তারপরে আমি চলে আসবো। জয়িতা আর কিছু বলে না। সজলকে তাড়া দেওয়া বৃথা, তাতে তার কাজেরই সমস্যা হবে। তাছাড়া আর একটা জিনিস, সজল আস্তে আস্তে সে নিজের গল্পটাও শেষ করে ফেলতে পারবে। অনেক রাত্রের দিকে আজ উপরের ঘরে বসে লেখাটা শুরু করেছিল জয়িতা। ভয়টা রাতের বেলায় থাকে, দিনের বেলায় কিন্তু তেমন কিছুই মনে হয়নি। আজ কিন্তু জয়িতা বুঝতে পেরেছিল লেখা খুব তর্ক করে লেগেছে। একটা ব্যাপার জয়িতা লক্ষ্য করেছে, জানলাটা খোলা রাখলে তার লিখতে ভালো হয়। তাই জানলার পাশে বসে আস্তে আস্তে তার লেখাটা যেন এগিয়ে যেতে থাকে নিজের অজান্তে। লিখতে লিখতে অনেক রাত হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরেই লিখতে বসেছিল সে। তারপরে যখন প্রায় লেখাটা শেষ পর্যায়ে, ঠিক তখনই জয়িতা একটা অদ্ভুত কাজ করল। কোনো দিকে না তাকিয়ে জয়িতা লেখাটা হঠাৎ থামালো। তারপর মাথা তুলে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে উঠল, কি চাও তুমি? জয়িতা বুঝতে পেরেছিল আজও খোলা দরজার কাছে কেউ এসে দাঁড়িয়েছে। আজ ইচ্ছে করেই জয়িতা দরজাটা খোলা রেখেছিল। ঘরের আলোটা কিন্তু আজ আর নিভে গেল না। চারপাশটা কেমন যেন আস্তে আস্তে ভারী হয়ে আসতে শুরু করল। জানলা থেকে সেই ঠান্ডা হাওয়ার গন্ধটা ঘরের ভেতরে এসে ঢুকতে লাগলো। কিন্তু জয়িতা স্পষ্টভাবে বুঝতে পারছে যে পেছনে এসে দাঁড়িয়েছে সে তখনও দাঁড়িয়ে রয়েছে একভাবে। জয়িতা পেছনের দিকে ঘুরে তাকালেই সে চলে যাবে। আবার বলল জয়িতা, কি চাও তুমি আমার কাছে? পেছনের দিক থেকে যে উত্তরটা ভেসে এলো সেটার আশা জয়িতা কিন্তু নিজেও করেনি। পেছন থেকে একটা বাচ্চা মেয়ের ঋণ ঋণে গলায় বলে উঠল, আমার খুব ভয়
করছে মা, বাইরে ভীষণ অন্ধকার। তুমি আমার কাছে আসো না মা, আমার কাছে আসো। কথাটা শুনে জয়িতা আর নিজের চেয়ারে বসে থাকতে পারল না। প্রচণ্ড ভয়ে চেয়ার থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। তারপর দরজার দিকে তাকাতেই দেখতে পেল একটা ছায়া মূর্তি হাঁটতে হাঁটতে ছাদের পথ ধরে এগিয়ে যাচ্ছে ছাদের আলছার দিকে। জয়িতা সেদিকে তাকিয়ে রইল। তার দুটো চোখে অবাক বিস্ময়, যেন একটা অঙ্ক সে কিছুতেই মেলাতে পারছে না। হাওয়ার শব্দ ছাপিয়ে সেই মেয়েটার কান্নার শব্দ ভেসে আসতে লাগলো জয়িতার দিকে। জয়িতা উঠে বাইরে এগিয়ে যাবে, ঠিক তখনই ঘরের দরজাটা দরাম করে বন্ধ হয়ে যায়। জয়িতার মধ্যে হঠাৎ করেই কি যেন একটা পরিবর্তন হয়ে যায়। এখন তার আর ভয় লাগছে না। তার প্রচণ্ড কৌতূহল হচ্ছে ওই মেয়েটার জন্য, যে তার ছাদে এসে দাঁড়িয়েছে। কিন্তু মেয়েটা এলো কোথা থেকে? ঘরের দরজা বন্ধ, ছাদের দরজাও বন্ধ। তাহলে কি মেয়েটা ওই নারকেল গাছ বেয়ে? কিন্তু অত ছোট বাচ্চা মেয়ে একটা নারকেল গাছ বেয়ে উপরে উঠে আসবে কি করে? তাহলে ঘরের দরজা ফাঁকা পেয়ে কোনো রকমে কি মেয়েটা উপরে উঠে এসেছিল? তারপর জয়িতা বুঝতে পারেনি, আর এখন সেই সুযোগে কিছুই বুঝে উঠতে পারছিল না জয়িতা। লেখার টেবিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘরের দরজাটা খুলে দিতে জয়িতা দেখতে পেল বাচ্চা মেয়েটা এখন ছাদের একদম ধারে গিয়ে দাঁড়িয়েছে। জয়িতা আস্তে আস্তে বাড়ির বাইরে পা রাখল। তারপর ছাদের একপাশে অন্ধকারের মধ্যে নারকেল গাছটার দিকে ভালো করে তাকিয়ে দেখল মেয়েটা কিন্তু তখনও আগের মতোই সেখানে দাঁড়িয়ে রয়েছে। জয়িতা বুঝতে পারছিল তার বুকের ভেতরটা কেমন দুরু দুরু করতে শুরু করেছে। তার পা দুটো কাঁপছে। কিন্তু ওই মেয়েটা কে সেটা তাকে জানতেই হবে। জয়িতা ধীরে ধীরে এগিয়ে গেল। আগের থেকে ভয়টা কেমন যেন কমে এসেছে। এখন মেয়েটা ছাদের রেলিংয়ের কাছে দুটো হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। জয়িতা একটু এগিয়ে যেতেই মেয়েটা ঘুরে তার দিকে তাকালো, কিন্তু আগের দিনের মতো সেই সাদা ঘোলাটে চোখ আর তার নেই। ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই। তার বদলে একটা 12-13 বছরের বাচ্চা মেয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। জয়িতা আর একটু এগিয়ে যেতেই দুটো হাত তুলে বাচ্চা মেয়েটা বলল, মা, ও মা, আমায় নিয়ে ওইখানে ঘুরতে যাবে? দেখো কি সুন্দর চাঁদের আলো পড়েছে। জয়িতা মেয়েটার কথায় মন্ত্রমুগ্ধের মতো তার আঙুলে দেখানো বাড়ির একপাশের দিকে তাকায়। চাঁদের আলো বাগানের একপাশের ফাঁকা জায়গাটায় পড়ে যেন চকচক করছে। জয়িতা দেখতে পায় মেয়েটা রেলিং ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সিঁড়ির দিকে। তারপর জয়িতার দিকে তাকিয়ে হাতের ইশারায় মেয়েটা তাকে ডাকে। জয়িতার মনে হয় চারপাশটা অন্ধকারে ছেয়ে রয়েছে, শুধু চাঁদের আলো ছাড়া আর কোথাও কিছু নেই। জয়িতা মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পেছন পেছন সিঁড়ি দিয়ে নেমে এসে বাড়ির বাইরে বাগানে এসে দাঁড়ায়। মেয়েটা ততক্ষণে এসে দাঁড়িয়েছে জয়িতার একদম সামনে। তারপর দুটো হাত দিয়ে জয়িতার কোমরটা জড়িয়ে ধরে বলে, মা, তুমি আমায় ছেড়ে যাবে না তো? আমার কাছেই থাকবে তো? জয়িতা আস্তে আস্তে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর দুটো হাত দিয়ে মেয়েটার গলার কাছটা চেপে ধরে। তার কাঁধের কাছে মেয়েটার মাথা চেপে ধরে বলে, না রে, কোথাও যাব না, চল ওদিকে চল। মেয়েটার হাত ধরে হাঁটতে হাঁটতে জয়িতা এগিয়ে যেতে থাকে বাগানের একপাশে। মাত্র কয়েকটা পা এগিয়ে এসেছে। ঠিক তখনই কি মনে হতে জয়িতা একবার পেছনের দিকে তাকিয়ে দেখে কোথায় তাদের সেই ছাদের একতলা বাড়ি, কোথায় তাদের সেই সুন্দর সাজানো বাগান। কোনো এক অদ্ভুত উপায়ে অন্ধকার রাত্রে তারা এসে পড়েছে একটা গ্রাম্য মাটির বাড়ির সামনে। সেই মাটির বাড়ির চারপাশটা ফাঁকা। একটু দূরে অন্ধকারে আরও কয়েকটা বাড়িঘর দেখা যায়।
মেয়েটা হাত ধরে তাকে টেনে নিয়ে চলেছে একটা জঙ্গলের দিকে। তার সামনে ফাঁকা জায়গাটায় চাঁদের আলো রয়েছে। জয়িতা এবার যেন নিজের মোহটা হঠাৎ করেই কাটিয়ে উঠতে পারে। হঠাৎ করে এই মেয়েটা হাতটা ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে জয়িতা। কিছুক্ষণের জন্য থমকে যায় ও। তারপর ভয়ে জড়ানো গলায় বলে, কে তুমি? আর আমায় আমায় কোথায় নিয়ে এসেছো তুমি? মেয়েটা কিন্তু সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে আগের মতোই। মেয়েটার পেছনের দিকটা দেখতে পাচ্ছে জয়িতা। চারপাশে চাঁদের আলো ছাড়া বাকি সব কিছুই কেমন যেন অন্ধকারে ডুবে রয়েছে। কোথাও কোনো শব্দ নেই। জয়িতা বুঝতে পারে একটা গন্ধ মেয়েটার দিক থেকে ভেসে আসছে, আর তার সাথে খুব চাপা স্বরে একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ। পেছনের দিকে ঘুরে পালাতে যাবে ভাবে সে, কিন্তু কোথায় পালাবে? এটা যে তার বাড়ি নয়। এই মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সে অন্য কোথাও একটা এসে পড়েছে। মেয়েটা আরও কয়েকবার সামনের দিকে এগিয়ে যায়। জয়িতার দিকে না তাকিয়ে সে আবার হাসি মাখা গলায় বলে, তুমি আবার চলে যাবে মা? তুমি আবার চলে যাবে আমায় ছেড়ে? এইবার বাচ্চা মেয়েটা আস্তে আস্তে ঘুরে তাকায় জয়িতার দিকে, আর জয়িতা দেখতে পায় কোথায় বাচ্চা মেয়ে? এখানে তো একটা কালো কুচকুচে মূর্তি তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার দুটো সাদা ঘোলাটে চোখ, যার দুপাটি সাদা দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে একটা হিংস্র হাসি। সেই হাসিটা যেন জয়িতার দিকে তাকিয়ে এবার বলছে, চিনতে পারছো না আমায়? চিনতে পারছো না? দেখো আমার দিকে একবার। মা, আমি অন্ধকারে বড্ড ভয় পাই, বড্ড ভয় পাই। জয়িতা আর কিছুই বুঝতে পারল না। তার আগেই মেয়েটা এগিয়ে এসে তার একটা হাত ধরে ফেলেছে। তার হাতটা যেন বরফের মতো ঠান্ডা। কিন্তু একটু আগেই মেয়েটাকে সে ধরেছিল, তখন এমন কিছুই মনে হয়নি। জয়িতার মুখ থেকে বেরিয়ে আসা একটা চিৎকার গোটা চারপাশটা যেন ঢেকে ফেলতে লাগলো। অভয়, তুই আর মুকুলকে এখানে রাখিস না। যে করেই হোক ওকে এখান থেকে নিয়ে যা। এই বাড়িটা ভালো নয়, তোকে আমি আগেই বলেছিলাম। এখন এখন দেখলি তো। অভয় চিন্তিত মুখে বিছানার একপাশে দাঁড়িয়েছিল। বিছানার মধ্যে মুকুল অঘরে ঘুমোচ্ছে, তবে তার গোটা মুখে কেমন যেন চিন্তার ছাপ। চোখের তলায় কালি পড়েছে। অভয় বলে ওঠে, তুমি আমায় বলেছিলে অনেকটাই, কিন্তু আমি ভেবেছিলাম এতদিন হয়ে গেছে, এখন হয়তো আর কিছুই হবে না। আমারই ভুল। আমি সব ব্যবস্থা করে এসেছি। আমি আজই মুকুলকে এখান থেকে নিয়ে চলে যাব। এ বাড়িতে কি আছে আমি জানি না, কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে এখানে অনেকেই দেখেছে। এত সহজে সে এখান থেকে যাবে না, বুঝলি? অভয়, তোরা চলে যা, তোরা এই বাড়িটা ছেড়ে দে। পরদিন সকালেই অভয় চলে এসেছিল খবর পেয়ে। তারপর একদিনের মধ্যেই মুকুলকে নিয়ে সেখান থেকে চলে যায় পাশের গ্রামে তার চেনা বাড়িতে। সেখান থেকে শহরে যাওয়া যাবে। মুকুলের জ্ঞান ফেরার পরে সমস্ত কিছুই সে খুলে বলেছিল অভয়কে। তবে একটা কথা মুকুল বারবার বলেছিল, জানো, মেয়েটাকে যখন আমি জড়িয়ে ধরেছিলাম তখন কেমন যেন মনে হচ্ছিল ওকে আমি চিনি, অনেক দিন ধরে চিনি। কিন্তু কিন্তু এমনটা কেন মনে হচ্ছিল আমি কিছু বুঝতে পারছি না। শোনো না, তোমার শরীরটা ঠিক নেই, এখন এসব নিয়ে আর কথা বলতে হবে না। আমরা আগে এখান থেকে শহরে চলে যাই, তারপর না হয় দেখা যাবে। দুদিনের মধ্যে অভয় মুকুলকে নিয়ে শহরে চলে যায়। কিন্তু যেখানে ওরা গিয়েছিল সেটাকে পুরোপুরি শহর বলা চলে না। আধা শহর আধা গ্রাম। যেমন চাষের জমি রয়েছে, তেমন রয়েছে পাকা বাড়ি, এমনকি একটা হাসপাতাল পর্যন্ত রয়েছে।
সেখানে তারা থাকতে শুরু করে। কয়েকটা দিন তেমন কিছু ঘটেনি, তবে মুকুল বুঝতে পেরেছিল এখানেও কেউ একটা বাড়ির আশেপাশে মাঝে মাঝে ঘুরে বেড়ায়। রাতের বেলা অভয় ঘুমিয়ে পড়লেও মুকুলের কিছুতেই ঘুম আসে না। তার মনে হয় ঘরের বাইরে দরজার কাছে কেউ যেন একটা অপেক্ষা করছে। মাঝে মাঝে রাতের বেলা মুকুল বেরিয়ে পড়ে, কিন্তু তারপরে কি হয় সে কথা মুকুল আর কাউকে বলে না। বাড়ি ফেরার পরে কিন্তু অবাক হয়ে গিয়েছিল সজল। জয়িতা বাড়িতে কোথাও নেই, এমনকি ফোনটা পর্যন্ত তার ঘরেই রয়েছে। জয়িতা যদি কোথাও যেত তাহলে সেটা সজলকে বলেই যেত। তাকে না বলে জয়িতা কোথাও যায় না। তাছাড়া গোটা একটা দিন পেরিয়ে গেলেও জয়িতার আসার কোনো নাম নেই। থাকতে না পেরে বাধ্য হয়ে খবরটা পুলিশে জানায় সজল, কিন্তু জয়িতাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা জলজ্যান্ত মেয়ে মানুষ যেন রাতের আঁধারে কোথাও উধাও হয়ে গেছে। তবে জয়িতা প্রকাশক অমলেন্দুবাবু যখন বাড়িতে এসেছিল তখন জয়িতার লেখার ঘর থেকে একটা পাণ্ডুলিপি কিনে নিয়ে যান। যাওয়ার সময় বলে যান, আমি তো কিছুই বুঝতে পারছি না সজলবাবু, জয়িতা এভাবে কাউকে না বলে কোথায় চলে গেল। বুঝতেই পারছো পাণ্ডুলিপিটা আমি নিয়ে যাচ্ছি, কেননা বইটা যদি না বার করা যায় তাহলে সমস্যায় পড়ে যাব খুব। জয়িতা নিরুদ্দেশ হওয়ার একদিন আগে কিন্তু আমায় টেলিফোন করে জানিয়েছিল যে গল্পটা প্রায় শেষ হয়ে গেছে। যদি গল্পটা শেষ হয়ে গিয়ে থাকে আর তোমার আপত্তি না থাকে। সজল কিছুই বলতে পারেনি। তার কথা যেন বন্ধ হয়ে আসলো। জয়িতা বাড়িতে নেই। জয়িতা শুধু বাড়িতে নয়, তার জীবনেও কোথাও নেই। কোথায় গেল সে? এসব ভাবতে ভাবতে পাণ্ডুলিপি নিয়ে যাওয়ার জন্য সে আর বাধা দেয় না। দেখতে দেখতে একটা গোটা সপ্তাহ পেরিয়ে যায়। জয়িতাকে কোথাও পাওয়া যায় না। অমলেন্দু একরকম বাধ্য হয়ে পাণ্ডুলিপিটা পড়তে শুরু করে। পাণ্ডুলিপিটা যখন একদম শেষ হয়ে এসেছে তখন একটু চমক লাগে অমলেন্দুর। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে তিনি পাণ্ডুলিপিটা পড়তে বসেছিলেন। পড়তে পড়তে প্রায় অনেক রাত হয়ে আসে। অমলেন্দু অবিবাহিত, তার বাড়িতে সে ছাড়া আর কেউ থাকে না। জয়িতার লেখা গল্পে সেই মেয়ে মানুষটি একটা বাচ্চা মেয়ে, মানে অশরীরী মেয়েটিকে দেখেছিল। শেষবার তারপর তারা যে কোথায় গেল, কি করল, সেসব নিয়ে আর কিছুই পাণ্ডুলিপিতে লেখা নেই। অমলেন্দুর মনে হলো যে গল্পের শেষে আসলে যে শহরে ওরা গিয়েছিল সেই শহরে নিশ্চয়ই ওই মেয়েটির পিছু পিছু ওই অশরীরী গিয়েছিল। গল্পটা এভাবে শেষ হবে তার কিছুতেই ভালো লাগছিল না। পাণ্ডুলিপিটা টেবিলের ওপরে রেখে ঘরের দরজাটা খুলে বাইরে বেরোতে ঘরের বারান্দার একপাশে অন্ধকারে কাকে যেন একটা দাঁড়িয়ে থাকতে দেখে অমলেন্দু। অমলেন্দু চমকে ওঠে। এত রাতে তার বাড়ির সামনে কে দাঁড়িয়ে থাকবে? একটু ভয় পেলেও একবার গলা তুলে সে বলে ওঠে, কে ওখানে? কথাটা বলার সাথে সাথেই হঠাৎ করেই একটা কথা মনে পড়ে যায় অমলেন্দুর। আর তার সাথে সাথেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট কালো ছায়া মূর্তিটা বলে ওঠে, আমার অন্ধকার ভয় করছে মা, অন্ধকারে আমার খুব ভয় করছে, একটু আলো জ্বলে দাও না, একটু আলো, একটু আলো। ভয়ে অমলেন্দুর পা থেকে মাথা পর্যন্ত একবার কেঁপে ওঠে। আর তখনই আরও একটা কথা তার মনে পড়ে যায়। ছায়া মূর্তিটা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হলো বাড়ির বারান্দা। বাইরের বড় দরজাটা বন্ধ করা রয়েছে, এমনকি বারান্দায় ঢোকার দরজাটাও ভেতর থেকে বন্ধ। তাহলে অন্ধকারে এখানে ওই বাচ্চা মেয়েটা এলো কি করে? আর কিছু ভাবার আগেই অন্ধকারের মধ্যে অমলেন্দু দেখতে পেল এক পা করে এগিয়ে আসছে সেই বাচ্চা মেয়েটা, আর তার সাথে শোনা যাচ্ছে একটা হাসির শব্দ। ঠিক তখনই
পেছনের দরজাটা একটা দড়াম শব্দ করে বন্ধ হয়ে যায়। তাহলে কি গল্পে সেই মেয়েটা যে মুকুলকে নিয়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল, সেই নিয়ে গেছে জয়িতাকে, আর আজ সে এসেছে তাকে নিতে। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প মুনিয়ার ডাকে যেও না। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে মুকুলকে বাচ্চা মেয়েটির প্রেতের হাত থেকে কে বাঁচিয়েছিল? তোমরা কমেন্টে তোমাদের উত্তর লেখো, আর তার সাথে কিন্তু অবশ্যই তোমাদের নাম এবং তোমরা কোথা থেকে বলছো সেটা কিন্তু মেনশন করতে ভুলো না। তোমাদের মধ্যে যাদের উত্তর সঠিক হবে আমি তাদের নামগুলো পরের গল্পের ভিডিওতে বলবো। স্কেটেলসের এর আগের গল্প কালিকাপুরের সেই রাতে তোমাদের জন্য যে কুইজটা রাখা হয়েছিল, সেখানে তোমাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছে কুমারেশ মণ্ডল, শঙ্খ রায়, নাজিম, উত্তম দাস, সুষমা মণ্ডল, সুদীপ্ত, সুরজিৎ, চন্দন মণ্ডল, রাধারানী বিষ্ণু, চিত্রা দাস এবং মিরাজ উদ্দিন মণ্ডল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে ঠিক সোমবার রাত 10টায় আবার তোমাদের জন্য আমি নতুন গল্প নিয়ে ফিরব। ততক্ষণের জন্য আরও স্কেটেলসের এইরকম রোমহর্ষক হাড়হিম করা ভয়ের গল্প শুনতে এক্ষুনি তোমাদের মোবাইলের স্ক্রিনে যে দুটো নতুন গল্পের ভিডিও এসেছে তার মধ্যে তোমার পছন্দ মতন যে কোনো একটা ভিডিওতে ক্লিক করো।